justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসাইন এবং আমাদের আজকের আলোচনার বিষয় সাধারণ ব্যবহারিক আইন, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে সকল আইনের প্রয়োজনীয়তা রয়েছে সে বিষয় সম্পর্কেই সচেতন করার চেষ্টা করব আপনাদের সকলকে। প্রিয় দর্শক, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার এম.এল. আদনান করিম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্ন আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সংবিধানে নাগরিকের কিছু কিছু সুরক্ষা বিধান রয়েছে, তো কোনো সুরক্ষা বিধান যদি লঙ্ঘন করা হয় সে বিষয়ে একটা নাগরিকের কি ধরনের প্রতিকার রয়েছে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করতেন। আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন তো আমাদের সংবিধান, এবং সংবিধানেই আমাদের মৌলিক অধিকারগুলোকে সংরক্ষণ করা হয়েছে। মৌলিক অধিকারগুলো যে কোনো লঙ্ঘনের ক্ষেত্রে আমরা সংবিধানের আওতায় যেভাবে বলা আছে সেইভাবে রাষ্ট্রের নাগরিকরা সুরক্ষা পেতে পারেন। ন্যায় বিচার পাওয়ার অধিকার, সম্পদ, প্রাণ রক্ষার অধিকার, তারপরে এরকম সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার সবগুলো আমাদের সংবিধান সংরক্ষণ করে। আমরা সাধারণত সবাই খুব জানি যে রিট বলে একটা জিনিস খুব প্রচলিত জিনিস। এখন রিট পিটিশনের ব্যাপারটা এখন আমাদের দেশের সবাই জানে যে কিছু হলে একটা মানে রিট করা যায়, এরকম নাগরিকের কোনো সুরক্ষার ক্ষেত্রে এটা জানেন। তো যে কোনো রকমের মৌলিক অধিকারের লঙ্ঘনের ক্ষেত্রে আমরা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন যেটা, সেখানে যে কোনো নাগরিক তার ওই অধিকার রক্ষার জন্য যেতে পারেন, যেটাকে আমরা রিট বলি, রিট করতে পারেন, করে ওনার অধিকার কোনো সুরক্ষা করতে পারেন। রাইট। সো রিট একটা খুব উল্লেখযোগ্য একটা সমাধান আমাদের দেশের কোনো সংবিধানের কোনো ধারা যদি লঙ্ঘন হয়ে থাকে যেটা নাগরিকের সুরক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছে। তো সাধারণ ডায়েরি বা জিডি যেটাকে আমরা বলে থাকি, জেনারেল ডায়েরি, এটা আসলে কি এবং এটা কোথায় করতে হয়, কিভাবে করতে হয় যদি একটু বলতেন। এটা খুব প্রচলিত শব্দ হয়ে গেছে জিডিটা। এটা হচ্ছে জেনারেল ডায়েরি যেটাকে আমরা বলি, থানায় গিয়ে করতে হয়। এটা থানাতে যে কোনো রকমের যে নাগরিক যে কোনো গ্রিভিয়েন্স বা ওনার যে কোনো রকমের যদি কোনো নালিশ থাকে সেটা উনি জিডির মাধ্যমে থানায় করতে পারেন। একটা উদাহরণ দিতে পারি যে অনেক সময় দেখা যায় যে আমরা হঠাৎ কেউ মোবাইল ফোন খুঁজে পাচ্ছেন না, বা ফোনটা এখন উনি আসলে বলতেও পারেন না যেটা কি হারিয়ে গেছে নাকি চুরি হয়েছে। চুরি হলে তো কাউকে বলতে হবে যে উনি চুরি করেছেন, মামলা হবে। সেই ক্ষেত্রে আমি যেহেতু জানিও না এখনো, বাট আমার এই ইনফরমেশনটা তো থানাকে দেয়া দরকার। হয়তো কেউ খুঁজে পেলো, না হলে কোনো মামলা পরে যদি হয়, সেক্ষেত্রে জিডিটা উনি করতে পারেন। উনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটা চিঠি দিবেন, চিঠির আকারে উনি জিডিটা করতে পারবেন তখন। এবং এটাকে বলা হয় জেনারেল ডায়েরি। এটাকে বলা হয় জেনারেল ডায়েরি। রাইট। আবার অনেক সময় আমরা দেখে থাকি, যদি আরেকটু ক্লিয়ার করতেন, যে যদি আমরা কখনো কোনো রকমের প্রবলেম আশঙ্কা করে থাকি, দেখা যায় যে সেক্ষেত্রে অনেক নাগরিক একটা আগাম ডায়েরি করে রাখে, জিডি করে রাখে। হ্যাঁ, উনি তো অনেকে নিরাপত্তাহীনতায় ভুগলে বা যদি কোনো সমস্যায় পতিত হবেন বলে মনে করেন যে আগে থেকে পুলিশকে জানানো দরকার, সেই সময় উনি জিডি করে রাখতে পারেন। এটাও অনেকে দেখা গেছে যে অনেক হয়তো মামলা মানে নিজের বিরুদ্ধে মামলা হবে ভয়েও অনেকে অনেক সময় জিডি করে থাকেন, আগে থেকে একটা প্রতিকার নিয়ে রাখার চেষ্টা করে, সেটাও অনেকে করতে পারেন, কোনো ক্ষতি নেই। এবং এই জিডির সাথে তো আপনার কোনো কারো এগেইনস্টে জিডি করলে তো সেটা কোনো ক্রিমিনাল রেকর্ড হিসেবে কাউন্টেড হচ্ছে না। এটা ঠিক, এটা মামলা করা হচ্ছে না। এতে জিডিটা হচ্ছে শুধুমাত্র একটা ইনফরমেশন দেয়া, মামলা করাটা হচ্ছে তার পরবর্তী একটা স্টেপ। রাইট। এই সাধারণ ডায়েরি বা জেনারেল ডায়েরি যেটা আমরা বলে থাকি, এটার সাথে মামলার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমি জিডিটা যখন করলাম তার পরবর্তী জিডি ধরন বুঝে হয়তো পুলিশ কোনো স্টেপ নিতেও পারে, নাও নিতে পারে। আর আমি যখন মামলাটা করলাম তখন আসলে একটা কোনো অপরাধ সংগঠিত হয়েছে সেই পর্যায়ের পর থেকে মামলাটা হয়। মানে আমি জিডি যেটা করছি হয়তো কোনো অপরাধ হয়নি, কিন্তু আমি জিডি করতে পারি, কিন্তু মামলাটা হবে একটা অপরাধ সংগঠনের পরে, এবং ওই মামলা করার পর থেকে কিন্তু পুলিশ প্রসিডিংয়ের ওই সূত্রটা শুরু হয়ে যায়। রাইট। সো বেসিক্যালি এখানে ডিফারেন্সটা দেখা যাচ্ছে যে মামলা করতে গেলে একটা কোনো অপরাধ সংগঠিত হতে হবে, এটা কোনো প্রিকশনারি হিসেবে কোনো মামলা হবে না।
দায়ের করতে পারছে না। আচ্ছা, তো আমরা যদি আমাদের চোখের সামনে কখনো কোনো, মানে আমি সাধারণ নাগরিকদের জন্য বলছি, যে যদি কোনো সাধারণ নাগরিক একজন চোখের সামনে একটা অপরাধ ঘটতে দেখে, তো সেই সময় তাহলে তাদের কি করা উচিত? এরকম ক্ষেত্রে আসলে সব নাগরিক, সচেতন নাগরিকের উচিত হচ্ছে এটাকে পুলিশকে ইনফর্ম করা। পুলিশকে যে কোনো অপরাধ সংগঠন হলে প্রথমেই পুলিশকে ইনফর্ম করা উচিত, আইন নিজের হাতে না নিয়ে। এটা প্রথম স্টেপটাই হওয়া উচিত যে হ্যাঁ, একটা অপরাধ সংগঠন হয়েছে, আমি সাক্ষী হব। এটা একটা নাগরিকের দায়িত্ব যে আরেকজন নাগরিকের জন্য বাদী হয়ে বা সাক্ষী হয়ে সে ওই পুলিশকে এই জিনিসটা ইনফর্ম করা উচিত। রাইট। এবং এখানে যে ইনফর্ম করছে তাকে কি নেসেসারিলি উইটনেস হতে হবে, নাকি এমনও হতে পারে যে সে ইনফর্ম করলো, হয়তো পুলিশকে বলল ইনভেস্টিগেশন করতে, কিন্তু সে বলল যে তার নামটা হয়তো গোপন থাকলো? এটা আসলে হয় কি, আমাদের দেশে ওই মানে যে ফার্স্ট ইনফর্ম করেন উনি ওই এফআইআর বলি আমরা, যেটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এখন ওই মামলাটা করলে অনেক সময় উনি নিজেই হচ্ছে ওনাকে বাদী হিসাবে পুলিশ রেকর্ড করে। আবার এটাও হতে পারে যে উনি ইনফর্ম করলো, পুলিশ নিজেও বাদী হয়ে মামলা করতে পারে, উনি হয়তো সাক্ষী থাকলো। এখন সব ঘটনার ক্ষেত্রে তো মাল্টিপল উইটনেস, মানে একাধিক সাক্ষী তো পাওয়া নাও যেতে পারে। এখন আমরা সব নাগরিকরা যদি আসলে সচেতন হয়ে এগিয়ে না আসি, অনেক মামলা কিন্তু সাক্ষীর অভাবে, মামলা কিন্তু দুর্বলতার কারণে মামলাটা হয় না, মামলাও হয় না, মামলা হলেও ন্যায় বিচার নিশ্চিত হয় না। তো সেই ক্ষেত্রে সকল নাগরিক যদি একটু সচেতন হয়, আমার মনে হয় এই প্র্যাকটিসটা আমাদের দেশে গ্রো করা উচিত, যে না আমি সক্রিয়ভাবে সাক্ষীতে যাব। আমার এটা বলার উদ্দেশ্যটা ছিল যে অনেক সময় অনেক মানুষ হয়তো দেখেও না দেখার ভান করতে পারে নিজের ভয়ের, নিজের প্রতিরক্ষার কারণে। সো সেই বিষয়ে এটা আশা করি কোনো ভয়ের কোনো কারণ না। এটা একটা সচেতনতার ব্যাপার রয়ে গেছে আসলে এখানে। রাইট। তো সব অপরাধের জন্যই কি থানায় মামলা করা যায় কিনা? হ্যাঁ, যে কোনো রকমের অপরাধের জন্য আসলে মানে ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্সের জন্য থানায় মামলা করা যায়। কিছু কিছু ফৌজদারি অপরাধের মামলাটা আমরা নর্মালি দেখা যায় যে কোর্টেও মানে করতে হয়, যেমন চেক ডিজাইনারের এটা একটা অপরাধ হলেও এটা করতে হয় হচ্ছে কোর্টে। আচ্ছা, আমরা আবার প্রশ্ন ফেরত আসছি, আমাদের একটা ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা বলতে চাইছিলাম। জি বলুন, উনি শুনতে পাচ্ছেন। হ্যালো, হ্যাঁ বলছি কি, আপনি সাড়ে কাছে লাইনটা কি সাড়ে দেখান, সাড়ে কথা বলি। উনি কথা শুনতে পাচ্ছেন, আপনি আপনার প্রশ্নটা বলুন। বলছি স্যার, যে মোবাইলে যে আপনার ডিস্টার্ব করে, এর কি কোনো প্রতিকার আছে? খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো একটা ফোন রয়েছে একসাথে। হ্যালো হ্যালো আর বাড়ির রাস্তার সামনে দিয়ে ওয়াল দিয়ে বন্ধ করে রাখছে। হ্যালো, তো তুমি বুঝতে পারি না, আমি আপনার প্রশ্নটা একটু প্রথম থেকে বলুন। আমার একটু আমার তিনটা বেলা তোমার কিন্তু কম বাড়ি আছে, তখন বাড়ির রাস্তা একটু ছোট, আমার ওয়ালে দিয়ে রাখছে, আমার রাস্তার সামনে আগে ওয়াল দিয়ে রাখছে, আমি চলাচল করতে পারি না, মানে আমি বুঝতে পারি না এরকম অবস্থা করে রাখছে, আমি কিছু করতে পারছি না। আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন এই বিষয়ে আইনি প্রতিকার কি? ধন্যবাদ। তো প্রথম প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে মোবাইলে যে অনেক মানুষ অনেককে ডিস্টার্ব করে, সে বিষয়ে কোনো আইনি প্রতিকার আছে কিনা? হ্যাঁ, এটা তো কিনা? একটা অপরাধ আমাদের দেশের আইসিটি আইনে এবং টেলিকমিউনিকেশন আইন সহ বিভিন্ন সাধারণ আইনেও মানুষকে ফোন করে হ্যারাস করাটা, এটা মানে বিভিন্ন আইনে কয়েকটা ধারাই বলা আছে যেটা একটা অপরাধ হবে। এবং আমাদের দেশে এটার সংখ্যা খুব ইদানিং বেড়েও গেছে। এবং একটা ভালো জিনিস হচ্ছে যে পুলিশের মধ্যেও বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আগে একটা সময় ছিল ওনারা এটাতে খুব একটা মানে আমলে নিতেন না, হ্যাঁ গেলে, এখন ওনারা কিন্তু এটা সিরিয়াসলি নেন। এবং এরকম অনেক ঘটনা ঘটেছে যে করেছে তাকে একেবারে ট্র্যাক করে এনেও হয়তো মানে বিচারের সম্মুখীন করা হয়েছে। তো এটা আমার মনে পুলিশের কাছে নিয়ে গেলে, নাম্বার দিয়ে করলে এটা প্রতিকার পাওয়া যাবে। রাইট। এবং দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, আমার যেটা ধারণা সেটা একটা কোনো জমি বিরোধ, এটা মনে হচ্ছে জমি বিরোধ সম্ভবত ওনার রাস্তাটা কেউ বন্ধ করে দিয়েছে। এইটা আসলে এটাও একটা অবৈধ বেআইনি জিনিস। উনি যদি সিভিল কোর্টে এটা নিয়ে যান, মামলা নেন, তাহলে উনি ওনার সুখাধিকার, যেটা রাস্তার যে সুখাধিকারটা, এটা উনি পাবেন। এটা রেমিডি বা এটার যে সমাধানটা আমাদের সিভিল আইনে আছে। রাইট। এবং আমরা আশা করব আপনি এই বিষয় নিয়ে কোনো আইনজীবীর পরামর্শ নেবেন। আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার থেকে বলছিলাম। জি বলুন প্লিজ, শুনতে পাচ্ছি। কথা হলো যে আমি বলবো যে ঠিক আছে, অপরাধ সংগঠিত হইলে এটা
আমি দেখলাম আমি এফআইআর কপি দ্বারা আমার এফআইআর করতে পারবো। জি সেক্ষেত্রে হলো যে মামলা বাজের আমি পরে এফআইআর পর ববে রাষ্ট্র কষ্টের অধিকারী তারা হবে, মামলাটা প্রমাণ করতে হবে কাজ আমি কর্পোরা রাষ্ট্র করবে সেটা। আমি কোনো জড়িত না, আমি কোনো অ্যাফেক্টেড না, আমি কোনো বেনিফিশিয়ারি না, আমি দর্শক। আমার সংগঠিত হলে আমি মামলা এফআইআর করলাম, মামলাটা প্রমাণ করতে হবে দায়িত্বটা রাষ্ট্র হবে না আমার ব্যক্তিগত যাবে সেটা। আচ্ছা ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যালো, আমাদের জমি ঠিক আছে, যে কোনো সময় জমি গেলে যে কোনো হুমকি ধমকি দেয়, গাড়ি নিয়ে চলে না সেল দেয়, সবার মধ্যে কি জমিটা নেওয়ার মতো কোনটাকে ব্যবহার করলে ভালো হয়? শুনতে পেয়েছেন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা আমরা ঠিকমতো শুনতে পাইনি। তবে প্রথম প্রশ্নটা যেটা আমি বুঝলাম যে উনি বলছেন যে যদি কেউ সাক্ষী হয়ে কমপ্লেইন করে থানাতে, তাহলে উনি জানতে চাচ্ছেন যে মামলা হলে সেটার পরবর্তী প্রুফ করার দায়িত্বটা কার। হ্যাঁ, এটা একটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন। এটা একটা বেসিক কনসেপ্টের ব্যাপার আর কি। আসলে আমাদের দেশে ফৌজদারি বা ক্রিমিনাল মামলাতে কিন্তু মানে রাষ্ট্রপক্ষ হচ্ছে আসলে বাদী, মানে মামলা পরিচালনাকারী হচ্ছে রাষ্ট্রপক্ষ। সেক্ষেত্রে যিনি সাক্ষী হচ্ছেন, যার ওই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু উনি শুধুমাত্র সাক্ষী, ওনার দায়িত্বটা হচ্ছে ওই সাক্ষী দেয়া পর্যন্ত মামলাকে প্রমাণ করা, মামলাকে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করা এটা কিন্তু রাষ্ট্র করবে। রাইট। হ্যাঁ, তো এটা আসলে উনি যেটা বলেন ঠিকই বলেছেন যে যিনি দেখেছেন ঘটনা উনি একজন সাক্ষী হিসেবে ওনার দায়িত্ব পালন করবেন শুধু, বাকি সব দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। অবশ্যই আমরা আশা করব উনি ওনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করব। জি। বিষয়টা আমি একটা অন্য দৃষ্টিকে হওয়ার কারণে আমার দৃষ্টি থেকে আলাদা দৃষ্টিকে আমাকে কেস করতে হয়েছে ডিজাইনার আর কি থেকে। তো আমাকে ওই লয়ার হুমকি দিচ্ছে যে আপনি রেগুলার না যেতে পারলে আপনার কেসটা শেষ করে দেওয়া হবে। তো এটা আসলে কি সম্ভব? আমি বাদী আর কি, কেস ডিজাইনার করেছে। আচ্ছা, এটা কি আপনার লয়ার আপনাকে মানে এরকম হুমকি দিচ্ছে? আমার লয়ার আমাকে বলছে যে আপনি রেগুলার না আসলে কেসটা আমি খারিজ করে দেব। আচ্ছা, তাহলে এখানে কোনো সাক্ষীর ব্যাপার ছিল? এমন কি ছিল যে কোনো সাক্ষীর ব্যাপার ছিল? আপনি এটা সাক্ষী হচ্ছে ব্যাংকি। আচ্ছা, তো আপনি কি মামলা পরিচালনার সময় যাননি কোর্টে? এরকম কি কিছু ব্যাপার রয়েছে? মানে মামলা যখন পরিচালিত হচ্ছিল, কোর্টে যখন ডেট পড়েছিল, এমন কি হয়েছে যে আপনি আসলে কোর্টে যাননি যখন আপনার লয়ার আপনাকে বলেছিল যেতে? না, আমার লয়ার আমাকে তেমন করেই বলেনি। আমি কেসটা যেদিন স্টার্টিং করতে হয় সেদিন গেছি। এরপরে আমার সাক্ষী আমাকে ডাকলে হয়তো আমার কাছে আসবে, সমন আসবে, তো ওইরকম কোনো আসেনি কিছু, আমাকে ডাকেও নাই। আচ্ছা, তো হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার কেসটা খারিজ করে দেওয়া হবে আপনি যদি রেগুলারলি ডেটে না আসেন। আসলে কি প্রতিটা ডেটে আমার দেওয়া উচিত? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, উনি এইটাও একটা খুব কিন্তু সমস্যা সবার হয় যে প্রত্যেক যারা বাদী হয়ে হন, এটা নিয়ম হচ্ছে যে কোনো মামলায় বাদী হলে ওনাকে প্রত্যেক তারিখে ওনাকে নিজে হাজিরা না হলেও উকিলের মাধ্যমে হাজিরা দিতে হবে। রাইট। এটা হচ্ছে কি বাদীর মানে দায়িত্ব। এর মানে এই না যে ওনাকে একেবারে ব্যক্তিগতভাবে প্রত্যেক তারিখে উপস্থিত থাকতে হবে তা না, কিন্তু ওনার লয়ারের মাধ্যমে হলে ওনাকে হাজিরাটা দিতে হবে। মানে কোর্টের রেকর্ডে থাকতে হবে যে বাদী প্রত্যেক তারিখে উপস্থিত ছিলেন, নিজে না হলেও ওনার আইনজীবীর মাধ্যমে। সেটা না হলে মামলা খারিজ হওয়ার সম্ভাবনা থাকে। জি, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চেক ডিজাইনের মামলা সম্পর্কে বলতে চাইছিলাম। বলেন আপনার সমস্যাটা। চেক ডিজাইনের মামলাতে নোটিশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি। মান যদি নোটিশ দেওয়া হয় এবং এই নোটিশটা যদি যথাযথভাবে জারি না হইয়া এবং রিটার্নটা যদি না আসে, তাহলে মামলাটা কিভাবে করা যায়? উনি বলছেন যে যদি রিটার্ন না আসে। জি, আপনি বলছেন যে যদি রিটার্ন না আসে তাহলে কি হবে, তাই তো? হ্যাঁ, জারি হবে না এবং এটা দেখতে পেল না। বুঝতে পারছি। আচ্ছা, উনি যে বলছেন যে নোটিশ উনি পাঠালেন কিন্তু ওটা হয়তো রিটার্নও আসলো না বা এটা অ্যাকসেপ্টও হলো না আর কি। সেক্ষেত্রে যেটা করা হয়ে থাকে যে একটা বহুল প্রচলিত সংবাদপত্রে ওই লিগ্যাল নোটিশটাকে উনি ছাপিয়ে ওটাকে ওইভাবে জারি দেখাতে পারেন।
রাইট এটা যদি কিছু কিছু ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে ওইটা করলেও তখন কোর্টে ওটা অ্যাকসেপ্ট ওটা নিবে। রাইট। আচ্ছা, তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে সব রকমের অপরাধ কি থানায় মামলা করা যায় কিনা? হ্যাঁ, ওই যে থানাতে বেশিরভাগ অপরাধের মামলাই থানাতে হবে। যেমন কিছু কিছু অপরাধ যেটা উনি চেক ডিজাইনের মামলাও বললেন যেটা এই মাত্র, ওইটা তো সরাসরি কোর্টে করতে হয়। আরেকটা জিনিস আমাদের দেশে খুব দুঃখজনকভাবে হলো সত্যি যেটা হয় যে সেটা হচ্ছে পুলিশের কাছে গেলে পুলিশ মামলা নেয় না। এটা কিন্তু আসলে পুলিশের মামলা নেয়া না নেওয়ার কিন্তু কোনো ক্ষমতা নেই। পুলিশের কাজ হচ্ছে আমি মামলা করলে পুলিশকে সেই মামলাটা রেকর্ড করতে হবে, নিয়ে তদন্ত করতে হবে। এটা হচ্ছে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। তারপর আবার প্রশ্নে ফেরত আসছে, আমাদের আরেকটা টেলিফোন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো। জি বলুন। আমি বলবো যে অর্পিত সম্পত্তি যে কেস হয়েছে, কতগুলো অর্পিত সম্পত্তি কেস হয়েছে না? জি অর্পিত সম্পত্তি কেসগুলো এখন মনে করেন আমার রাইট জায়গা, আমার নিজের জায়গা, আমি কেস করতে পারি নাই। আচ্ছা, কেস করে দিয়েছে, এখন আমি কি করবো? আমি কিছু করার রাস্তা আছে? আচ্ছা ধন্যবাদ। আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? জি ভালো আছি, প্লিজ বলুন আপনার প্রশ্নটি। হ্যাঁ, আমি শহীদুল্লাহ গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমি একজন ঠিকাদার, জেলা পরিষদ, এলজিডি এবং গাজীপুর সিটি কর্পোরেশন। জি, আমি গত 2 বছর এই জেলা পরিষদের টেন্ডারের মাধ্যমে একটা কাজ করছি। ওই কাজটা আপনার ফরেস্টের জমি ছিল। আচ্ছা, হ্যাঁ, জমির উপর দিয়ে অনেক পুরানো রাস্তা, চেয়ারম্যান মেম্বার মাটি কেটাইছে, কিন্তু ওই রাস্তাটা আমি করতে গেলাম, শেষও করলাম। আচ্ছা, এখন এটা ফরেস্ট মামলা দিচ্ছে, মামলাটা 2-3 বছর ধরে চলতেছে, হাজিরা দিচ্ছে। আচ্ছা, এটা কিভাবে সেটা কি করা যায়? আচ্ছা, মানে দ্রুত করার জন্য কি করা যায় আপনি কি সেটা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, মামলাটা দ্রুত করা, এটা নাকি লং প্রসেস, অনেক দিন হাজিরা দিতে হয় এরকম। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে অর্পিত সম্পত্তি রিলেটেড। উনি বলছেন যে উনি মামলা করতে পারেননি, সেক্ষেত্রে কি হতে পারে? এখন এটা তো আসলে ওনার মানে বিস্তারিতটা জানা দরকার যে ওনার এটা তালিকাভুক্ত কিরকম ছিল বা ওনার অংশীদারি কারা ছিল, কিভাবে ছিল, এটা বিস্তারিত জানতে হবে। ওনাকে একটা ভালো সিভিল লয়ারের সাথে আগে প্রথমে পরামর্শ করতে হবে। যে কারণ অর্পিত সম্পত্তির মামলাগুলো তো যা হওয়ার হয়ে গেছে এগুলো। এখন উনি যদি সিভিল কোর্টের মাধ্যমে রেমেডি নিতে চান বা ওনার অন্য কোনো কোর্টে যদি যেতে হয়, সেক্ষেত্রে ওনাকে একজন ভালো সিভিল লয়ারের পরামর্শক্রমে করতে হবে মামলা। রাইট। আমাদের দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল, খেলা ছাড়া তো উনি একটা মামলা চলছে, উনি গাজীপুরে একটা ঠিকাদারের কাজ করেছিলেন এবং ওটা রিলেটেড কোনো কারণে মামলা হচ্ছে এবং উনি বলছেন যে মামলার প্রসেসটা বেশ লেন্দি, উনি তাড়াতাড়ি করবার জন্য কি করতে আসলে আমাদের তো দেশে এটা একটা মূল মানে খুব বিচার বিভাগের মূল সমস্যা হচ্ছে যে মামলার দীর্ঘসূত্রিতা। এখন এই ক্ষেত্রে উনি যদি মামলার পিছনে লেগে থাকেন, যত দ্রুত সম্ভব তারিখগুলো ফেলতে পারেন কোর্টের অনুমতিক্রমে, তাহলে হয়তো ওনার এই মামলাটা তাড়াতাড়ি উনি শেষ করতে পারবেন। রাইট। আমাদের আরো কিছু ফোন রয়েছে, আমরা একটু প্রশ্নগুলো শুধু নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রামের দেওয়ান বাজার ঘাটপাড়া থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। মোহাম্মদ মুসলিম আলী জনি। জি, আমার কথা হচ্ছে আপনার যারা বিশেষ করে ইয়েতে আবার ক্রিমিনালে অনেক জামিনগুলো কিন্তু আপনার হাইকোর্টে জামিন দেওয়া হয় নাই বিধায় এখান থেকে অনেকে কিন্তু নকল করে এটা একটা নাম্বার দিয়ে জামিন দিয়ে একটা কাগজ পাঠিয়ে দেওয়া হয়। এটা কতটুকু যুক্তিযুক্ত? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর দুটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি মসজিদ আরামবাগ থেকে মোহাম্মদ জমুদ্দিন বলছিলাম। জি বলুন প্লিজ। মসজিদ আরামবাগ থেকে। জি জি শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনার প্রশ্নটি। আমি এখানে স্থানীয় বাড়িওয়ালা, তো আমি একটা ব্যাংকিং সমস্যায় জর্জরিত হয়েছি। আমার কোম্পানির ফটোকপি একজন ভদ্রলোক আমাদের এলাকায় ব্যবসা করে। আচ্ছা, উনি ব্যাংক থেকে আমার ভুয়া সই নকল করে ব্যাংক থেকে বিভিন্ন ভাবে লোন নিয়েছে। আমি আদৌ পর্যন্ত জানতাম না যে সে কিভাবে লোন পাইছে বা ওই ব্যাংকের কোন কর্মকর্তা বা কোন কর্মচারী আদৌ পর্যন্ত আমার কাছে আসে না। ওই ভদ্রলোক 2011 সালে সিটি ব্যাংক থেকে লোন নিয়েছে। ব্যাংকের
ইত্যাদি লোকজন খুব বেশ কিছুদিন যাবতই আমাকে খুব ডিস্টার্ব করতেছে, আচ্ছা। বলতেছে আপনি তার রেজিস্টার হয়েছেন, এখন ওনাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওখানে আমার কোনো সই নেই। এই ক্ষেত্রে আমি কি আইনের ব্যবস্থা নিতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরেকটা লাস্ট ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। হ্যাঁ, বলতেছিলাম যে আমি আমার বহুত বাড়ি নিজের জায়গাতে প্রবেশ করছি এবং পানি পড়ার জায়গাও রেখাচ্ছি, কিন্তু আমার প্রতিপক্ষ আমাকে পানি ফেলতে দিবে না এবং তার শক্তিটা বেশি। এই ব্যাপারে চেয়ারম্যানের সমাপূর্ণ করে চেয়ারম্যান আমাকে কোনো মানে দলীয় চেয়ারম্যান মানে তার দল আমি দল করি, ঠিক আছে, কিন্তু আমার শরীরে একটা চেয়ারম্যান ছিল বিধায় আমি ওটা সাপোর্ট করেছি, চেয়ারম্যান পাত্তা দিচ্ছে না। এই মুহূর্তে আমি এই মর্মে কি করতে পারি এবং আমার ঘরের সত্ত্বেও আমার পানি ফেলে দেবো না, ঘর উঠে যায়নি, কিনে উঠে যায়নি, প্লিজ এই মুহূর্তে আমি কি করতে পারি? আচ্ছা, আপনার প্রশ্নটা খুব ক্লিয়ার না। আপনি বিষয়টা কি আরেকবার একটু ভেঙে বলবেন খুব শর্টে? জি জি, আমি বলতে চাই আমি বহুত বাড়ি আমার যে বাড়ি করতে আছি, ঘরে কেউ বাড়ি, জি, আমার জায়গাতে আমি বাড়ি করছি আচ্ছা, এবং ঘর করছি, জি, কিন্তু তিন উঠাতে দিবে না, পানি পড়ছে ছাউনিতে আমার উঠে দিব না, পানি পড়ে দিব না ঘরের জমিতে। আচ্ছা, তারা বলে যে আমার জায়গায় পানি পড়ে, কিন্তু ওর আমার কোনো বিষয় জমি তার জায়গায় আছে। আচ্ছা, মানে আপনার জায়গাতে আপনি বাড়ি করছেন কিন্তু আপনাকে ঘর উঠাতে দিবে না, তাই তো? হ্যাঁ, ঘর উঠেছি কিন্তু আমি টিনের ছাউনি দিব না, কিন্তু পানি করে দিব না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এবং চেয়ারম্যানকে বলছি চেয়ারম্যান ওই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় পদক্ষেপ না। নিচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো প্রথম যেটা আমাদের যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, যে প্রথম যে প্রশ্নটা বলছিল সেটা হচ্ছে যে ফেক কিছু দেখা যাচ্ছে বেল করিয়ে বেলের কাগজ হ্যাঁ। প্রিপেয়ার করে হ্যাঁ, বেলের সুবিধা নিচ্ছে, সেক্ষেত্রে কি এইটার করা কিছু কিছু এগুলো ফ্রড কিছু হয়েছিল। তো সেটার ক্ষেত্রে আসলে এটা তো মানে হওয়া উচিত না, এটার সিস্টেমটাকে আরেকটু ইমপ্রোভাইজ করা, আরেকটু উন্নত করার দরকার। তো এখন এই জন্য যে হাইকোর্ট থেকে জামিন হলে নিচের কোর্টে এটাকে জামিন নিয়ে যাওয়া, এটার মামলার নাম্বার দেখা বা জামিনের নাম্বার, এগুলো একটু তদারকি এখন আরও বেশি করা হয়, নজরদারিতে বাড়ানো হয়েছে, সেই জন্য এইটার সংখ্যাটা কমে গেছে। Right. কিন্তু এটা তো আমরা জানি যে এটা বেআইনি। জি, এবং আরো একটা দেখা গেল যে উনি বলছে, যেটা খুব অসাধ্যকর আমার কাছে মনে হচ্ছে, যে উনার সিগনেচার ফরজারি করে কোন এক ভদ্রলোক লোন নিয়েছেন এবং এখন হ্যাঁ। ব্যাংক তাকে হ্যাঁ, একটা প্রেসারে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে কি এই ক্ষেত্রে করা তো যেতে ওনার পারে? আসলে এখানে একটা ক্রিমিনাল বা ফৌজদারি মামলা করা উচিত, যে এরকম ওনার সই নকল করে ফ্রড করেছে, তো কেউ একজন জি। হয়তো এখন অজানা, কিন্তু সেই হিসেবে ওনার এখন মামলা করা উচিত, কারণ ওনার নিজেরও তো সুরক্ষার দরকার। কয়েকদিন পর ব্যাংক এসে হয়তো ওনার অন্য সম্পত্তি বা ওনার টাকা পয়সা নিয়ে তো হয়তো এটা নিয়ে মামলা টামলা করতেই পারে। রাইট। এবং লাস্ট যে প্রশ্নটা ছিল ওটা বলছেন যে উনি ঘর উঠিয়েছেন ওনার জায়গাতে, কিন্তু দেখা যাচ্ছে যে ওটার ছাউনিটা বা উপরের কেউ বাধাগ্রস্ত ওনাকে করছে আর কি। বাধাগ্রস্ত হ্যাঁ, তো করছে, যদি এখন কেউ এখানে মালিকানা যদি কোনো ক্লেম কারো থাকে তাহলে এক কথা, জি, আর না হলে এটার জন্য উনি সিভিল কোর্টে মামলা করতে পারেন, ওদেরকে বাধা দেওয়ার জন্য, যেন ওনাকে ওনার সুখাধিকার ভোগ করার জন্য কোনো রকম সমস্যার সৃষ্টি করা না হয়, সেই জন্য উনি মামলা করতে পারেন। রাইট। আমাদের লাস্ট একটা ফোন রয়েছে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম যে একটা মেয়ে ডিভোর্স হয়েছে, সরি মানে বিয়ে করছে, কিন্তু ওই হাজবেন্ডকে ডিভোর্স না করে সে আরেকটা স্বামী গ্রহণ করে নিতে, বিয়ে করে ফেলছে, অলরেডি কাবিন রেজিস্ট্রি করে ফেলছে। সেই ক্ষেত্রে এটা কি ডিভোর্স কার্যকর হবে কিনা, বা এটা মেয়ের আইনগতভাবে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে কিনা? আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। এটা তো আসলে একটা সমস্যাই, জি। এটা তো মানে সে করতে পারে না। জি, অবশ্যই তার প্রথম বিয়েটা যতক্ষণ কার্যকর আছে সেই অবস্থায় সে যদি কোনো দ্বিতীয় বিয়ে করে থাকে তাহলে সেটা কার্যকরী হবে না, এবং যতক্ষণ না পর্যন্ত প্রথম বিয়ে তার প্রপারলি ডিভোর্সড হয়ে সেটা বিবাহে বিচ্ছেদ ঘটছে, তার আগ পর্যন্ত কোনো বিবাহই তার বৈধ নয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো আমরা যেটা বলছিলাম যে লাস্ট একটা প্রশ্ন আমার ছিল, সেটা হচ্ছে যে কেউ যদি জানতে পারে যে তার বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলা করা হয়েছে কোর্টে বা থানায়, যেটাই হোক, তো সেক্ষেত্রে সেই মুহূর্তে একটা নাগরিকের কি করা উচিত? এটা আমাদের দেশে খুব অনেক হয়ে থাকে, যে দেখা যাচ্ছে যে বিশেষ করে দেওয়ানি মামলার, সিভিল মামলার ক্ষেত্রে অনেক বছর পার হয়ে গেলে অনেকে জানতে পারেন না যে তার বিরুদ্ধে বা তার জমি সংক্রান্ত কোনো মামলা আছে। আর ফৌজদারির ক্ষেত্রে হয়তো অ্যারেস্ট ওয়ারেন্ট আসলো থানায়, তখন থানা থেকে বললো যে আপনার বিরুদ্ধে এরকম এসছে।
তো ফৌজদারি বা ক্রিমিনাল কেসের ক্ষেত্রে অতি শীঘ্রই সম্ভব একজন দক্ষ উকিলের কাছে যাওয়া দরকার, যে কী রকমের মামলাটা কেন ওর তার বিরুদ্ধে ওয়ারেন্ট আসলো, এই খবরটা নিয়ে থানায় এটা তার করা উচিত। Right. দেওয়ানি মামলার ক্ষেত্রেও তার উচিত একজন অভিজ্ঞ সিভিল লয়ারের কাছে যাওয়া এবং গিয়ে মামলার ওই সব নকলগুলো তুলে এনে একটা পরামর্শ করা যে এই স্টেজে বা এই সময় তার কি করা উচিত। রাইট, তো আমরা একদম সময় শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই দৈনন্দিন বিষয়গুলো নিয়ে যেখানে আইনের প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো বিষয় নিয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। এরকম আরও অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে আপনাদের জন্যই। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।